সমাজসেবা সম্পাদক সাজুকে গতকাল রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ক্রমাগত ছাত্রদলের ৯ জন ক্যাডার খুঁজতে গেছে ধাপে ধাপে। বিভিন্ন জনকে তারা জিজ্ঞেস করেছে, এমনকি তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পর্যন্ত সাজুকে খুঁজে দেওয়ার জন্য, যারা খুঁজে দিবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সালাউদ্দিনের এই আইন ব্যবস্থার উপর ভরসা করে বসে থাকা আর আত্মহত্যা করা সমান। যারা আত্মহত্যা করতে চান, আত্মহত্যা করাটাকে জায়েজ মনে করেন, তারা এই সালাউদ্দিনের এই বাংলাদেশের সেকুলার আইনের উপর নির্ভর করে বসে থাকে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে তারা প্রকাশ্যে শিবিরের উপর হামলা করে। প্রকাশ্যে হামলা করার পর আবার ছাত্র দলের নেতারা প্রকাশ্যে মিথ্যাচার করে। ঠিক সালাউদ্দিন যেভাবে সংসদে দাঁড়িয়ে একের পর এক অসত্য বক্তব্য দেন। সিদ্ধেশ্বরী কলেজে ছাত্র শিবির ঢুকতে পারবে না, এরকম কোনো আইন কোথাও আছে? কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, হয় না। এবং ঢোকার পর টিচারের সামনে একজন টিচারের দাঁত পর্যন্ত ভেঙে ফেলছে এই সন্ত্রাসী বাহিনী। অনেকে বলবে যে আপনি তাদেরকে সন্ত্রাসী, তো একজন টিচারের উপর যে হামলা করলো, ছাত্রদের উপর টিচারের সামনে, মহিলা শিক্ষিকার সামনে যারা হামলা করতে পারে তারা সন্ত্রাসী নাকি ছাত্র, সেটা বলে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। গতকাল রাতে সাজুকে যদি খুঁজে পাওয়া যেত তাহলে হয়তো আজকে আমরা পৃথিবীতে তাকে খুঁজে পেতাম। গত রাতে সাজুর রুমের আশপাশে ঘোরাফেরা করেছে সাজুকে মারার জন্য সেই ছেলেপেলেগুলো অলরেডি একটি ডাকসুর নেতাদের উপর হামলার মামলায় আসামি, এবং সেদিন তাদের ফুটেজে দেখা গেছে এরা হামলাকারী। সেই ছেলেরাই আবার গেছে আরেকটা অঘটন ঘটাইতে। তাহলে আইন কোথায়? সালাউদ্দিনের আইন কোথায়? পুলিশ কোথায়? প্রশাসন কোথায়? এইরকম উলঙ্গ হয়ে গেছে ছাত্রদল, বিএনপি, যে তারা এখন আর নিজেদের আইন আদালত, নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের পুলিশ কিছু এখন আর তোয়াক্কা করছে না। তারা পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য এবং সকল দলের মানুষের প্রতি অ্যাড্রেসিং করে তিনি যেভাবে কথা বলেন, সমাধান দেন এবং তার সাবমিশনগুলো বা তার যুক্তিগুলো তিনি উপস্থাপন করেন, তাকে আসলে বিরোধী দলের প্রধান মনে হয় না, তাকে সরকারি দলের প্রধান মনে হয়। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা অনেকটা সেই বুয়েটের আবরার হত্যার মতো ব্যাপার। মহান আল্লাহ তাআলা একান্ত নিজের অনুগ্রহে সম্ভবত ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে। সেই ছেলেটার নাম হচ্ছে সাজু, সমাজসেবা সম্পাদক, হল ছাত্র সংগঠনের হলের নির্বাচিত সমাজসেবা সম্পাদক শহীদুল্লাহ হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের। তো সেই সমাজসেবা সম্পাদক সাজুকে গতকাল রাত 1টা থেকে 3টা পর্যন্ত ক্রমাগত ছাত্রদলের 9 জন ক্যাডার খুঁজতে গেছে ধাপে ধাপে। বিভিন্ন জনকে তারা জিজ্ঞেস করেছে, এমনকি তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পর্যন্ত সাজুকে খুঁজে দেওয়ার জন্য, যারা খুঁজে দিবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। কে এই সাজু? আমরা তো আগেই বললাম, হল সংসদের সমাজসেবা সম্পাদক। তবে সম্প্রতি তিনি আদু ভাইদের হলে অবস্থান নিয়ে সে বেশ সোচ্চার ছিল। তারপর যারা হলের সাথে সংশ্লিষ্ট নয় বা ছাত্রই নয়, এরকম অছাত্র, বিবাহিত বা আরো যারা রয়েছেন, অর্থাৎ ছাত্র দলের যেসব স্টুডেন্ট, শিক্ষার্থী বা আদু ভাই হলে অবস্থান করছেন, হলে অবস্থানের জন্য পরিকল্পনা করছেন এবং হল কমিটিকে প্রভাবিত করে, বিশ্ববিদ্যালয় কমিটিকে প্রভাবিত করে, আইন পরিবর্তন করে নানান কায়দায় বাংলাদেশে আবারও গণরুম কালচার, গেস্ট রুম কালচার তৈরি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে মোটামুটি সরব এবং সোচ্চার ছিলেন এই সমাজসেবা সম্পাদক সাজু। যার ফলে তাকে হত্যার জন্য পায়তারা করছে ছাত্রদলের এই সদস্যরা। তাদের মধ্যে এই 9 জনের মধ্যে অন্যতম ছিলেন
যিনি, তার নাম হচ্ছে হলের, তিনি আবার ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরার। কেন তিনি বাংলাদেশে একটি এক্সিস্টিং প্রশাসন থাকতে যদি সাজুর কোনো ব্যাপারে তাদের আপত্তি থাকে বা সাজুর বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে, তাহলে তারা যেটা করতে পারতো সেটা হচ্ছে আইনি মোকাবেলা করতে পারতো। কিন্তু এই সালাউদ্দিনের আইনের উপর বা আইনকে তোয়াক্কা করার মতো কোনো ধরনের আমরা মানে তোয়াক্কা করার মিনিমাম মনুষ্যত্ব বোধটুকু আমরা এখন ছাত্রদলের মধ্যে দেখছি না। তার আর কয়েকটি প্রমাণ আপনাদের দিব। রাত 1টা থেকে 3টা পর্যন্ত তারা তাকে পালাক্রমে খুঁজতেছে মারার জন্য। যদি পাওয়া যেত তাহলে আবরারের মতো হত্যার একটা ঘটনা হয়তো ঘটে যেত। জামাত ইসলাম, ছাত্র শিবির বা নিরীহ যারা আছেন তারা এখনো এই সালাউদ্দিনের আইনের উপর ভরসা করে বসে আছেন। আমার কাছে মনে হয় সালাউদ্দিনের এই আইন ব্যবস্থার উপর ভরসা করে বসে থাকা আর আত্মহত্যা করা সমান। যারা আত্মহত্যা করতে চান, আত্মহত্যা করাটাকে জায়েজ মনে করেন, তারা এই সালাউদ্দিনের এই বাংলাদেশের সেকুলার আইনের উপর নির্ভর করে বসে থাকেন। এই আইন আপনাদেরকে রক্ষা করবে না। সাম্প্রতিককালে আপনারা কয়েকটি ঘটনা দেখেছেন। 1 নাম্বার, আপনারা দেখেছেন লক্ষ্মীপুরের রায়পুরে এক পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে কয়েক মুহূর্তের মধ্যে। সালাউদ্দিনের আইন সেখানে আঙ্গুল চুষে বসেছিল। তারপর আপনারা লক্ষ্য করেছেন একজন মহিলা তার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরকম সিগনিফিকেন্ট হত্যাকাণ্ডের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটানো হচ্ছে। এরপরে আমরা দেখলাম সিদ্ধেশ্বরী কলেজে শিবিরের ছেলেরা ঢুকছে শুনে শিবিরের কয়েকজন ছেলে তাদের একজন টিচারের সঙ্গে দেখা করতে গেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে তারা প্রকাশ্যে শিবিরের উপর হামলা করে। প্রকাশ্যে হামলা করার পর আবার ছাত্র দলের নেতারা প্রকাশ্যে মিথ্যাচার করে। ঠিক সালাউদ্দিন যেভাবে সংসদে দাঁড়িয়ে একের পর এক অসত্য বক্তব্য দেন। একদিকে আমরা দেখছি সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলছেন তার সরকার গত 4 মাস এটা করেছে, যেমন তিনি বললেন 14 এপ্রিলের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়েনি। তেলের দাম বাড়বে কি, জ্বালানি তেল পাওয়াই তো যায়নি, সে কথাটা তিনি বলেন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তেলের জন্য। হাজার হাজার মানুষ তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে তেলের অভাবে, বাইক বন্ধ করে রেখেছে তেলের অভাবে। সেটা না বলে সে বলছে তেলের দাম বাড়েনি। এরপরে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন আবার কমে গেল, এখন কিন্তু আর জ্বালানির তেলের দাম কমছে না, সেটিও সে বলেনি। তো ঠিক একইভাবে আমরা দেখলাম সালাউদ্দিনের এই সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল, সবাই তো আর সন্ত্রাসী না। একটা বাহিনী আছে যারা সন্ত্রাসী কাজে লিপ্ত ছাত্রদলের, যারা এই ছাত্র শিবিরকে হত্যার দায়ভার নিজেদের কাঁধে নিতে চায় এবং হত্যার জন্য নানান ধরনের পায় তারা করছে। এই বাহিনী এরকম ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। সিদ্ধেশ্বরী কলেজে ছাত্র শিবির ঢুকতে পারবে না এরকম কোনো আইন কোথাও আছে? কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এবং ঢোকার পর টিচারের সামনে একজন টিচারের দাঁত পর্যন্ত ভেঙে ফেলছে এই সন্ত্রাসী বাহিনী। অনেকে বলবে যে আপনি তাদেরকে সন্ত্রাসী, তো একজন টিচারের উপর যে হামলা করলো, ছাত্রদের উপর টিচারের সামনে, মহিলা শিক্ষিকার সামনে যারা হামলা করতে পারে তারা সন্ত্রাসী নাকি ছাত্র, সেটা বলে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এই সন্ত্রাসীরা যে তাণ্ডবতা চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনগুলোতে, আর এগুলো নীরবে মুখ বুজে সহ্য করছে সালাউদ্দিন, যাকে বাংলাদেশের মানুষ বলে শিলং সালাউদ্দিন, আর বাংলাদেশ সরকার তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে বসিয়ে রেখেছে। গতকাল রাতে সাজুকে যদি খুঁজে পাওয়া যেত তাহলে হয়তো আজকে আমরা পৃথিবীতে তাকে খুঁজে পেতাম না। এইরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঘটে যাওয়ার পরও সরকারের ভেতর কোনো নড়াচড়া নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার সে ডাকাতের গ্রামে পরিণত করতে যাচ্ছে ছাত্রদল। আইন পরিবর্তন করে সেখানে এখন আবার আদু ভাইদেরকে সিটে কেন তাদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটে থাকতে হবে? ছাত্রদলের হাতে তো এখন টাকার অভাব নাই, তারা তো বাইরে যে কোনো প্রাসাদ একটা দখল করে বসতে পারে। কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার সে ডাকাতের গ্রাম বানাতে হবে, গণরুম কালচার তৈরি করতে হবে, গেস্ট রুম কালচার তৈরি করতে হবে, টর্চার চালাতে হবে। সেই টর্চারের গতকাল রাতে আমরা আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবো যে তারা কতভাবে সেই সাজুর রুমের আশপাশে ঘোরাফেরা করেছে শুধু সাজুকে খুঁজে পাওয়ার জন্য। এই ধরনের ডাকাতের গ্রাম বানানোর পরিকল্পনা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। শুধুমাত্র প্রচলিত আইনের উপর যদি ভরসা করে বসে থাকেন তাহলে সেটি হবে আত্মহত্যা।
অপরদিকে আমরা দেখলাম সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, তিনি একটি বক্তব্যে বলে দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই আন্দোলনের চেয়ে কঠিন আন্দোলনের দিকে যাবে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন ছাত্র শিবির প্রস্তুতি নিচ্ছে, যখন ছাত্র জনতা প্রস্তুতি নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট ভিত্তিক ছাত্রদেরকে শহীদ আবরারের মতো পরিণতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ছাত্রদলের একটা কমিটি, ছাত্রদলের একটা গ্রুপ। এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই, পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কোড়াল মারা। আমি নিঃসন্দেহে বলবো এর সঙ্গে পুরো ছাত্রদল জড়িত নয়, কিন্তু ছাত্রদলের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এটা বলছেন এখন যে বিএনপি এবং ছাত্রদল এরা আসলে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। সরকার তারেক রহমানের নিয়ন্ত্রণে নেই, বিএনপিও তারেক রহমানের নিয়ন্ত্রণে নেই। কারণ আমরা যে বিএনপিকে এতদিন দেখেছি, যে ছাত্রদলকে এখন দেখেছি, এতদিন দেখেছি, তার চেয়ে সম্পূর্ণ বিপরীত দিকে দেখতে পাচ্ছি এখন তাদেরকে। সরকার ক্ষমতায় আসলেই তাদের যে চেহারা পরিবর্তন হয়, এটি কি আসলে কোনো ব্যক্তির হঠাৎ করে চেহারা পরিবর্তন নাকি গোষ্ঠীর পরিবর্তন হয়ে যায়? যারা হঠাৎ করে আবার ছাত্রদল হয়ে ওঠে, বিএনপি হয়ে ওঠে, তাদের ভেতরে কারি এটা পরিবর্তন। অবিলম্বে ছাত্রদের নিরাপত্তা দিতে হবে, এটি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি না, এটি আমরা দেশের এখন এই মুহূর্তে মানুষের যিনি অভিভাবক, আপনারা লক্ষ্য করবেন সরকার জাতীয় সংসদে যখন বিরোধী দলের প্রধান বক্তব্য দিতে ওঠেন, প্রত্যেকের ভেতর অন্য ধরনের উন্মাদনা কাজ করে, আগ্রহ কাজ করে, উচ্ছ্বাস কাজ করে। তার বক্তব্য ইনক্লুসিভ বক্তব্যগুলো এত সুন্দর বক্তব্য তিনি দেন, এমনভাবে তিনি বক্তব্য দেন যে তিনি আসলে বিরোধী দলের প্রধান নন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য এবং সকল দলের মানুষের প্রতি অ্যাড্রেসিং করে তিনি যেভাবে কথা বলেন, সমাধান দেন এবং তার সাবমিশনগুলো বা তার যুক্তিগুলো তিনি উপস্থাপন করেন, তাকে আসলে বিরোধী দলের প্রধান মনে হয় না, তাকে সরকারি দলের প্রধান মনে হয়। যার উচিত দেশের সকল মানুষকে একত্রিত রাখা, ঠিক সেই দায়িত্বটা তিনি পালন করেন এবং এখনো পর্যন্ত তাকেই মনে হয় যে তিনি চাইলে অনেক ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব এবং মানুষের এখন চাহিদাটা তার প্রতি। অবশ্যই এই নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। যদি এই সালাউদ্দিনের উপর ভরসা করে থাকা হয়, আবারও বলছি, সেটি হবে আত্মহত্যা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ খারাপ, এতটা খারাপ যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কে কোথায় কখন খুন হয়ে যাচ্ছে এই ব্যাপারে ন্যূনতম কোনো ধরনের আইনি কাঠামো নেই এবং আইনের কোনো এখানে ধরপাকড় নেই। এটা একটা প্রমাণ আপনাদেরকে দেই, যেই ছেলেরা গত রাতে সাজুর রুমের আশপাশে ঘোরাফেরা করেছে সাজুকে মারার জন্য, সেই ছেলেপেলেগুলো অলরেডি একটি ডাকসুর নেতাদের উপর হামলার মামলায় আসামি এবং সেদিন তাদের ফুটেজে দেখা গেছে এরা হামলাকারী। সেই ছেলেরাই আবার গেছে আরেকটা অঘটন ঘটাইতে। তাহলে আইন কোথায়? সালাউদ্দিনের আইন কোথায়? পুলিশ কোথায়? প্রশাসন কোথায়? এইরকম উলঙ্গ হয়ে গেছে ছাত্রদল, বিএনপি, যে তারা এখন আর নিজেদের আইন আদালত, নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের পুলিশ কিছু এখন আর তোয়াক্কা করছে না তারা। সেই মুহূর্তে আপনি যদি এই আইনকে তোয়াক্কা করে তাদের উপর ভরসা করে বসে থাকেন, তাহলে আমি বলবো আপনার আত্মহত্যার প্রস্তুতি নেন। খুব শীঘ্রই এই আসামিদেরকে ধরতে হবে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, যেহেতু কালকে তারা পায় নাই, মারতে পারে নাই, অতএব তাদেরকে এখন আপনি অপরাধী বলতে পারেন না, কিন্তু রাত 1টা থেকে 3টা পর্যন্ত তারা কেন হলের সামনে ঘোরাঘুরি করেছে জিজ্ঞেস করেন। যদি সাজুর সাথে তাদের কোনো লেনদেন থাকে, কাজ থাকে, দিনের বেলাটা কি হয়েছিল, দিনের বেলা তার সাথে কথা বলেন, রাতের বেলা তাকে কেন খুঁজতে গেলেন চোরের মতো, ডাকাতের মতো। এই বিষয়ে অবশ্যই তড়িৎ ব্যবস্থা নিতে হবে, তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আবরারের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনার জন্য বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা কিন্তু আর আইনের জন্য বসে থাকবে না, আইনের সমাধানের জন্য বসে থাকবে না। বাংলাদেশের মানুষের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আবরারের ঘটনা। এইরকম দ্বিতীয় কোনো ঘটনা ঘটার আগে রাষ্ট্রকে বলবো তড়িৎ ব্যবস্থা নেন। এবং রাষ্ট্র বলতে এখানে শুধু সরকারি দল নয়, বিরোধী দলের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, দাবি থাকবে
যে এর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আপনারা ব্যবস্থা নিন। গতকালের সিদ্ধেশ্বরীর ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলের এই ঘটনা থেকে যদি আপনারা বুঝতে না পারেন যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আল্লাহ হাফেজ।